ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা তা সন্দেহ। ভূতেদের রূপে গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক। তবে ভূত কি ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলা গারদে নয়, তার বাইরে, সরকারি রাস্তায়। রাঁচিতে রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি। একটা বন্ধুর সাইকেল হাতে পেয়ে হুন্ড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 যেতে না যেতেই তার একটা টায়ার ফেসে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জংলি। আর মাইল 5 যেতে পারলে গায়ের মতো একটা কিছু পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেও যেতে পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলটা আমি পা দিতাম না। তখনও সন্ধ্যা হয়নি, এই হব হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুই দিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটুন দেব হা করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতে হবে, এই একটা প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মনসা পটে উদিত হয়েছে। আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণে থাকতে নয়। অবশ্য এরকম স্থানে এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয়। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের দিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এ ধারে বাঘের উপদ্রব শোনা গিয়েছিল। কখন হালুম শুনবো কে জানে। তবু চিরদিন আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল। 2-1 মিনিট অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু না। কত গল্পের বইয়ে এরকম ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তারই অত্যা নেই। আর স্বয়ং লেখক হয়ে কিনা আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্পের লেখকই বা কোন দুঃখে যাবে শুনি। সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষা আরও আধা ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে। রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলেই হয়। লরিটা এসে পৌঁছালো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গিয়েছে। ছ্যা ছ্যা, লরিওয়ালা কি কানা হয়ে লরি চালায় নাকি? যেরকম তারা মানুষ চাপাতে তাতে বিচিত্র নয়। শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দূর দূর করে এক ভুতুড়ে কাণ্ড করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে গিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতি বিলম্বেই হচ্ছে। আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এরপর কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো। নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুই চোখের অতখানি ফারাক থেকে বোঝা যায়
ব্যাগরের দৃষ্টি ওই রকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলে যেতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়ি থামার লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গাড়িটা চলতে লাগলো। আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি কিছু একটা করে ফেলা চাই। এপার ওপার যা হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগুয়ান গাড়িটার গায়ে পড়লাম, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম। ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদ নয়, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচিতে ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারেই ধরাশায়ী হয়ে থাকলো। থাকবে, কি করা যাবে? নিতান্তই যদি বাঘের পেটে না যায়, কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে এক সময় জানালেই হবে, বেশি বলতে হবে না। খবর দেওয়া মাত্র আমার 14 পুরুষ শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে, ওই ডক্টর যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে গলার কাঁচটা আলগা করব, সে ক্ষমতাও নেই। আঙ্গুলগুলো অবধি অবশ। সেই শীতের রাতেও সারা গায়ে আমার ঘাম দিচ্ছে। আমি তাকিয়ে দেখলাম, যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই। জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম। ভূত! ভূত! ভূত ছাড়া কিছু না, আপনা থেকেই আমার মুখ থেকে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যেন কর্ণপাত করলো তা মনে হলো না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথ হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মার গুঁতোর চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভবন, আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য কিছু একটা আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তাহলেও এমন অবতুপূর্ণ অবস্থায় আমাকে পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়া আরামের বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সে ভূতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশ পড়া যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্য জয়ী হলো শেষটায়। ঘন্টা 2 পরে গাড়ি একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছল। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা গিয়েছে, কিন্তু আমার গাড়ি থামার কোনো উৎসাহ নেই। বিনে পয়সায় গাড়ি চেপেছি বলে অদৃশ্য ভূত কি আমায় টেনে নিয়ে নিচের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা।
তার জ্বলন্ত চোখ মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ি হাতলটা কোথায়? এক্ষুনি জমালয় হ্রদ থেকে নেমে পড়া দরকার, আর মুহূর্ত দেরি করলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি, আর আমার গাড়িটাও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সৎবিত ছিল না। হুশ হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ ফিরল। হুঁশিয়ার হয়ে দেখলাম, না, মারা যায়নি, জলজ্যান্তই রয়েছে এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। এগিয়ে এসে ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমাকে একটু ওই সাহায্য করবেন? দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়ির কল বিগড়েছে, সেখান থেকে একলাই ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। ওই যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়ে আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।